দি নিউ লাইট অফ হোমিওপ্যাথি কর্তৃক আয়োজিত আজকের এই 18তম ক্লাসে অনলাইন ক্লাসে উপস্থিত যারা সংযুক্ত হয়েছেন ডাক্তার ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমার উপস্থাপনা শুরু করছি। যেমনটি আপনারা শুনেছেন এবং আপনারা জানেন, গতকাল ছিল ডক্টর এমিল সেগালের 92তম জন্মজয়ন্তী। তার জন্মটাকে আমি অর্ডিনারি জন্ম হিসাবে অভিহিত করতে চাই না। আমি বলবো তার এই প্রকাশটি আবির্ভাব। আমরা জানি প্রচলিত দুটো শব্দ রয়েছে, একটি আবির্ভাব আর একটি প্রাদুর্ভাব। দুটোই প্রকাশ। একটি আসে কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য, সেটা হচ্ছে আবির্ভাব। আর যেটি ধ্বংসের জন্য, কষ্টের জন্য আবির্ভূত হয়, দেখা দেয়, প্রকাশিত হয়, সেটাকে বলা হয় প্রাদুর্ভাব। আমরা ডক্টর এমিল সেগালের এই জন্মটাকে আমরা আবির্ভাব হিসেবেই মর্যাদা দিতে চাই এবং সেইভাবেই অভিহিত করতে চাই, যেহেতু তার কর্মকাণ্ডে আমরা যেটা লক্ষ্য করেছি, যেটা পেয়েছি, তিনি বিশেষ করে একটি যে নবধারা প্রচলন করেছেন হোমিওপ্যাথিতে। অনেকের অভিমত ডক্টর হ্যারিম্যানের পরে এটি একটি নব সংযোজনা। ডক্টর এমিল সেগাল যেটা বলেছেন, তার এই তত্ত্বটি, তার এটাকে রিডিসকভারি বলা হয়েছে, রিডিসকভারি অফ হোমিওপ্যাথি। আমরা যারা হোমিওপ্যাথি চর্চা করি, বিশেষ করে যারা সেগালস মেথড চর্চা করি, তারা অনেকে হয়তো এর অন্তর্নিহিত অর্থ জানি না। আমরা শুধু ভাবি যে তিনি যে টোটালিটি অফ সিমটম ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে অথবা হ্যানিম্যানের হোমিওপ্যাথিতে আমরা গ্রহণ করি, অর্থাৎ পেশেন্টের শারীরিক মানসিক সমস্ত সিমটমস নিয়ে আমরা যে টোটালিটি করি, আনকমন, রেয়ার, পেকুলিয়ার, স্ট্রাইকিং, গাইডিং, সিঙ্গুলার, ক্যারেক্টারিস্টিক সিমটমের টোটালিটিতে ডক্টর এমিল সেগাল এর একেবারে সম্পূর্ণ একটি ব্যতিক্রমী ধারা তিনি প্রচলন করেছেন, যেটা এর আগে কেউ কখনো করেননি। এই কারণেই এটি একটি নব সংযোজনা। এর আগে আমরা গ্লাভার্ডিন, ডক্টর পেস্টারো, তারা প্রমুখ ডক্টর, তারা শুধুমাত্র মানসিক লক্ষণের পরে প্রচুর পেশেন্ট তার আরোগ্য করেছেন, দুরারোগ্য ব্যাধি আরোগ্য করেছেন। এটা আমরা জেনেছি বিভিন্ন গ্রন্থে। কিন্তু ডক্টর এমিল সেগালের ব্যতিক্রমটি কোথায়? একটি নতুন ধারা তিনি দিয়েছেন, সেই নতুনত্বটা কোথায়? নতুনত্ব এখানেই, তিনি একটি দৃষ্টিভঙ্গির সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটিয়েছেন। দৃষ্টিভঙ্গিটা কেমন? যে এর আগে আমরা মানসিক লক্ষণ, পেশেন্টের মানসিক লক্ষণ যে খুব দুর্বোধ্য বিষয়, ওটাকে পাওয়া খুব কষ্টকর বিষয়। এটা একেবারে হ্যানিম্যানের সময় থেকেই, কিন্তু হ্যানিম্যান হোমিওপ্যাথির আবিষ্কারক, জনক, তিনি পেশেন্টের মেন্টাল স্টেটটাকে, মেন্টাল সিমটমটাকে খুবই গুরুত্ব দিয়েছেন, সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, আমরা যেটা অর্গাননে পেয়েছি। পরবর্তীতে ডক্টর বনিংহাউসেন এসে তিনি একটি ধারা দিয়েছেন, সেখানে কিন্তু মেন্টাল সিমটমের খুব প্রাধান্য তিনি স্বীকার করেননি এবং দেখাননি। যদিও কনকমিটেন্ট এর ভিতরে মেন্টাল সিমটমের কথা এসছে, তার সব পেশেন্টের মেন্টাল সিমটম থাকে না। এক, দ্বিতীয় হচ্ছে
সব মেডিসিনেরও মেন্টাল সিমটম সেইভাবে খুব স্পষ্টভাবে নেই। এই যে ধারণায় আমরা একটা খুব বদ্ধ হয়ে গেছি, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ডক্টর এম.এল. সেগাল এসে পরিবর্তন ঘটিয়েছেন। কেমন? তিনি হাতে কলমে দেখিয়েছেন যে পেশেন্ট কথা বলে একেবারে সাধারণ যে কথাবার্তা, অর্ডিনারি, খুব কলিকুয়াল টাঙে যেটা বলে, খুব মোস্ট অর্ডিনারি কজল যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের ভিতর দিয়ে কিন্তু তার মেন্টাল সিমটমকে সে ব্যক্ত করে। তিনি এটা দেখিয়েছেন। যারা আমরা এই সেগালস মেথড চর্চা করছি, তারা আমরা একেবারেই বাস্তবেই দেখতে পাই যে পেশেন্ট সমস্ত কথাগুলো তার মেন্টাল স্টেটকে ছুঁয়েই ব্যক্ত করে, সে শারীরিক কথা হোক, মানসিক কথা হোক। ডক্টর হ্যানিম্যান বহু আগে বলেছেন, ইন অল কর্পোরাল ডিজিজ স্টেট অফ দি মাইন্ড এন্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। আর এই অল্টার্ড মেন্টাল স্টেট এবং ডিসপোজিশনের পরে সব থেকে বেশি জোর দিয়েছেন ডক্টর হ্যানিম্যান। কিন্তু দেখুন, লক্ষ্য করে আমরা কি বাস্তবে যখন পেশেন্ট দেখি তখন এই ধারণাটা কি আমরা নিতে পারি, পেশেন্টের কাছ থেকে এটা উদ্ধার করতে পারি যে ইন অল কর্পোরাল ডিজিজ, সমস্ত শারীরিক রোগে স্টেট অফ দি মাইন্ড এন্ড ডিসপোজিশন ইজ অলওয়েজ অল্টার্ড। যে ওই অলওয়েজ যে অল্টার্ড হলো, সে অল্টার্ড মেন্টাল স্টেটটাকে, মেন্টাল ডিসপোজিশনটাকে আমরা কি প্রত্যেক পেশেন্ট কাছ থেকে নিতে পারি? যে আপনার যে শারীরিক সমস্যা হয়েছে, এই শারীরিক সমস্যার কারণে কি অল্টার্ড স্টেটটা হয়েছে তার মাইন্ড এবং ডিসপোজিশনের, মন ও মানসিকতার কি পরিবর্তন সাধিত হয়েছে, এটা কি আমরা প্রত্যেক পেশেন্টকে নিতে পারি? নিতে পারি না। এটা একেবারে বাস্তব কথা, নিতে পারি না। যেহেতু নিতে পারি না, কেন? যে আমাকে সেই নেবার যে কৌশল, নেবার যে দৃষ্টিভঙ্গি, নেবার যে চোখ, শোনার সেই কথা শোনার যে কান, সেইভাবে আমরা প্রশিক্ষিত করে তুলতে পারিনি চোখটাকে, কানটাকে, মনটাকে, সেই কারণে আমরা নিতে পারিনি। ডক্টর এম.এল. সেগাল এসে আমাদের সেই চোখ কান খুলে দিয়েছে, আমাদের সেইভাবে মন প্রস্তুত করে দিয়েছে যে পেশেন্ট সমস্ত কথা বলে, মনকে টাচ করেই বলে। পেশেন্ট আমাদের কাছে আসে তার মানসিক স্টেটটাকে নিয়ে। এই স্টেটটাকে আমরা যথাযথভাবে যদি ধরতে পারি, উন্মোচন করতে পারি, তাহলে তার ভিত্তিতে যদি ওষুধ প্রয়োগ করা যায়, পেশেন্ট আরোগ্য লাভ করে। এটা আমরা দেখেছি, ডক্টর এম.এল. সেগাল দেখেছেন, এবং সারা পৃথিবীতে এখন বহু দেশে, নেদারল্যান্ডসে, জার্মানিতে, রাশিয়াতে, ইংল্যান্ডে, বিভিন্ন দেশে এখন সেগালস মেথডের চর্চা চলছে। আপনারা যারা খোঁজ খবর রাখেন, বলার আবশ্যকতা থাকে না, তারা অবশ্যই জানেন এই কথাটি কতটা সত্য। আমি আর কথা বাড়াবো না। আজকের এই দিনে আপনারা যারা নতুন ভাবে সংযুক্ত হয়েছেন আমাদের এই অনলাইন ক্লাসে, তাদেরকে স্বাগত জানাই। আর যারা পুরনো রয়েছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন। মাঝে আমরা একটু বিভিন্ন কারণে একটু বিরতি ঘটেছে। আমরা আগামীতে আবার ক্লাস শুরু করব 15 দিন অন্তর, যেমন অবস্থা আমাদের ছিল। আগামী ক্লাস, যেটা আপনারা প্রথমেই বলেছেন, আপনাদের সুবিধার্থে আমাদের এই ক্লাস আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আপনাদের সহায়তা করার চেষ্টা করছি। এটা যদি মনে করেন যে বুধবারের, আপনারাও যারা আগ্রহী, বুধবারে হলে অসুবিধা হয়, অন্যান্য ক্লাস থাকে, কেননা যারা আগ্রহী তারা সবার কাছ থেকে শিখবেন, এই মানসিকতা থাকা উচিত। সবার কাছ থেকে আমরা শিখবো। ছাত্রের যার মানসিকতা আছে, তিনি সেই উদার মানসিকতা দিয়ে সমস্ত সোর্স থেকে আমরা সমৃদ্ধ হতে পারি, আমাদের জ্ঞান সমৃদ্ধ হতে পারে। আমরা যদি আপনারা যে সাজেশন দিয়েছেন, এর পরবর্তীতে আমরা সেটা ভেবে দেখব। যদি বৃহস্পতিবার হলে আপনাদের সুবিধা হয়, তাহলে আমরা সেই পরবর্তী ক্লাস আমরা বৃহস্পতিবার থেকে নেবার চেষ্টা করব, সেইভাবে আমরা বিবেচনা করে দেখব। তাহলে আমি আর এই বিষয়ের পরে কথা না বাড়িয়ে আজকের এই সেই মহান আমাদের গুরু ডক্টর এম.এল. সেগালের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার ক্লাস এই শুরু করছি। আমার প্রথমে একটি কেস এবং তার বিশ্লেষণ, যেমনটি ধারাবাহিকভাবে আমরা দিয়ে থাকি। প্লান্টোকে মেজর লাগালেই ঠিক হয়ে যেত, এমন কি আর রয়েছে?
আপনারা কেসটা দেখলেই বুঝতে পারবেন কতটা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস। রোগীর মুখমণ্ডলে একটা যাতনার চিহ্ন দৃশ্যমান। তিনি মাথা নিচু করে দুহাতে মাথা ও মুখের ডান পাশ চেপে ধরে বসে আছেন, একটা অস্থির অবস্থা। দেখলেই বোঝা যাচ্ছে তিনি খুব যন্ত্রণা অনুভব করছেন। ডাক্তার, কি সমস্যা? রোগী, মুখের ডান দিকে মাড়ির উপরে নিচে আর মাথার ডান পাশে খুবই যন্ত্রণা। এটা কতদিন থেকে? 2 বছর আগে ডান দিকের নিচের মাড়ির একটা দাঁতে যন্ত্রণা শুরু হয়। আমি একজন দাঁতের ডাক্তারকে দেখাই, তিনি কিছু ঔষধ লিখে দেন। তা খেয়ে প্রথমে কিছুটা কম মনে হলেও পরে যন্ত্রণা খুব ভাবে বেড়ে গেলে আমি আবার ডাক্তারের কাছে যাই। তিনি দাঁতের এক্সরে সহ আরো কিছু টেস্ট করাতে দেন। টেস্ট রিপোর্ট গুলি দেখে তিনি বলেন, দুটো দাঁতের সমস্যা, দাঁত তুলে ফেলতে হবে, না তুললে এই যন্ত্রণা কমবে না। আমি তখন ডাক্তারকে বলি, যদি দাঁত তুলে ফেললে যন্ত্রণা চলে যায় তাহলে দাঁত তুলে ফেলুন। তিনি দাঁত তুলে ফেলেন। সত্যি আমার যন্ত্রণা কমে যায়। ভাবলাম বুঝি বেঁচে গেছি। কিন্তু সপ্তাহ 2 পরে আবার যন্ত্রণা তীব্র আকারে শুরু হয়। এবার যন্ত্রণা উপরের মাড়ি সহ মাথার ডান দিকেও খুব যন্ত্রণা দেখা দেয়। আমি আবার সেই ডাক্তার সাহেবের কাছে যাই। তিনি সবকিছু দেখে শুনে বলেন, এমন তো হবার কথা না। তিনি আবার আমাকে একটা এক্সরে করাতে বলেন। আমি করিয়ে আনি। তিনি এক্সরে প্লেট দেখে বলেন, উপরের মাড়ির একটা দাঁতের সমস্যা, ওটা তুলে ফেললে সমস্যার সমাধান হবে আশা করি। আমি তখন বাড়িতে এসে আমার অন্য ভাই বোন সহ আরো কয়েকজন বুঝদার মানুষের পরামর্শ নিই। শুনি তারা কি বলেন। তারা সবাই এক বাক্যে বলে, এখানে আপনার ভারতে গিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে। আমি সবার উপদেশ মতো দ্রুত পাসপোর্ট ভিসা করে কলকাতায় খুব নামকরা একজন ডাক্তারবাবুকে দেখাই। আমার এক আত্মীয় অনলাইনে সিরিয়াল দিয়ে আমাকে নিয়ে যায়। তিনি আমার সব কথা শোনেন, এ দেশের ডাক্তার কি চিকিৎসা করিয়েছে সবকিছু শুনে কয়েকটা টেস্ট করাতে দিলেন। টেস্ট রিপোর্ট গুলি হাতে পাবার পরে তিনি বললেন, দাঁত তুলে ফেলাটা মোটেই ঠিক কাজ হয়নি। দাঁত তুলে ফেলানোতে আরো বেশি ক্ষতি হয়েছে। এটা নার্ভের সমস্যা। তিনি ঔষধ লিখে দেন, সঙ্গে কিছু খাবার নিষেধ সহ একটা টুথপেস্ট নাম লিখে দেন, প্রতিবার খাবার পরে ব্রাশ করার জন্য। আমি তার ঔষধ খেয়ে আর নিয়ম পালন করে 1 মাসের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠি। 3 মাস পরে আবার দেখা করার কথা বলেছিলেন। আমি 3 মাস পরে আবার দেখা করি। আমাকে আবারও 3 মাসের একটা কোর্স দেন। কিন্তু এবার 1 মাস যেতে না যেতেই আবার যন্ত্রণা শুরু হয়। আমি ডাক্তারবাবুকে ফোন করে জানাই। তিনি ঔষধ চালিয়ে যেতে বলেন, কিন্তু কোনো উপশম বুঝি না। এইভাবে আরো 1 মাস সহ্য করে থেকে আবার ভারতে যাই। তিনি এবার ঔষধ পরিবর্তন করে দেন। তা খেয়ে 12-13 ঘন্টা যন্ত্রণা কম থাকে, কিন্তু ঔষধের অ্যাকশন কমে গেলে মনে হয় আবার যন্ত্রণা ফিরে আসে। এরপর তো করোনা এসে গেল, আর যেতে পারলাম না। ডাক্তারবাবুর সঙ্গে ফোনে কথা বললাম। তিনি ঔষধের ডোজ কিছুটা বাড়িয়ে দিলেন। তাতে যন্ত্রণাও কিছুটা দেরি করে আসতে শুরু করলো কিছুদিন। এইভাবে কিছুদিন চলার পরে ব্যথা যন্ত্রণার পরিমাণ আর সময় বাড়তে লাগলো। আর এখন তো খুবই খারাপ অবস্থা। দিন রাত তীব্র যন্ত্রণা, খাওয়া ঘুম নাই। গত 3 মাস ধরে তো সারা দিন রাতে 1 ঘন্টা ঘুম হয়েছে কিনা সন্দেহ। না ঘুমোতে শরীরটা ভেঙে গেছে। এখন স্যার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই যন্ত্রণাটা যাতে চলে যায় আর আমি যাতে একটু ঘুমোতে পারি সেই ব্যবস্থা করবেন। গততেই বেশি ক্ষতি হয়েছে। কি করব বলুন?
আমরা তো রোগী, আপনারা তো ডাক্তার, আপনারা যেটা বলবেন সেটাই তো আমাদের শোনা উচিত। আমরা তো চাই সুস্থ হতে। ডাক্তার, এটা নিয়ে কোনো ভয় বা কোনো দুশ্চিন্তা না, আমার এখনো মন বলে আমি সুস্থ হয়ে যাব। আপনার আর কিছু বলার আছে কিনা? রোগী, আর কি বলবো, সমস্যার কথা তো আপনাকে সব বললাম। এখন আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই যন্ত্রণা যাতে সেরে যায় আর আমি যাতে একটু ঘুমাতে পারি, দয়া করে সেই ব্যবস্থা করবেন। আর কিছু বলার নেই আমার। আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে পেশেন্টের কথাগুলো শুনেছেন। যেহেতু পেশেন্ট তো আর এই একই কথা রিপিট করবে না, সেজন্য আমাদের প্রধান কর্তব্য পেশেন্টের সমস্ত কথা তাকে বাধা না দিয়ে, যদি সে বলে যায়, খুব মনোযোগ সহকারে সেই কথাগুলো শোনা। কেননা তার বলা শব্দ, বাক্য এবং বলার যে ধরন, এর থেকেই আমাকে ধরতে হবে তার স্টেটটাকে, তার প্রেজেন্ট মেন্টাল স্টেটটাকে ধরতে হবে। আপনারা নিশ্চয়ই পেশেন্টের কথাগুলো শুনেছেন। পেশেন্ট যা যা বলেছে হুবহু সেই বাক্যে, সেই কথায়, সেই শব্দে আমরা সবসময় সেই কথাগুলো লেখার চেষ্টা করি, সেইভাবে যেটা আমাদের ডক্টর এম এল সেগাল শিখিয়েছেন, যে মনের ভাব প্রকাশিত হয় বাক্যের মাধ্যমে, আর বাক্য গঠিত হয় দিয়ে, শব্দ দিয়ে। আমরা পেশেন্টের, এটা হ্যানিম্যানও বলেছেন, পেশেন্ট যে ভাষায়, যে মিশে বলে, তার কথাকে ব্যক্ত করে, তার রোগ যন্ত্রণাকে জানায়, তার যে অনুভূতি প্রকাশ করে, পেশেন্টের বাক্যেই, পেশেন্টের ভাষাতেই এই কেস লেখা উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে বর্তমান এই ধারাটা শুরু হয়েছে ঠিকই, কিন্তু আগের কোন রেকর্ডে আমরা এই হ্যানিম্যানের কথাটাকে আমরা ফলো করতে দেখি না, অনুসরণ করতে দেখি না, সেইভাবে আমরা কেস পাইনি। কেন প্রায় প্রতিটা কেস সাজিয়ে লেখা হয় তার ইসের থেকে, দ্যাট ইজ ডাক্তারই তার ভাষাতে লিখে নেন। কিন্তু পেশেন্টের যে ভাষা, এটা করতে গেলে আমি যে প্রশ্ন করেছি সেই প্রশ্নটা থাকতে হবে, পেশেন্ট কোন কথা দিয়ে উত্তর দিয়েছে সেটা থাকতে হবে। যেহেতু আমরা রেপার্টরিতে পেয়েছি যে সে কিভাবে উত্তর দেয়, তো উত্তরটা দিতে গেলে প্রশ্নটা থাকতে হবে ইরেলিভেন্ট কোশ্চেন। তাহলে আপনার কোশ্চেনটা যদি না থাকে, তাহলে রিলিভেন্ট হলো কিনা, ইরেলিভেন্ট হলো কিনা আমি কি করে বুঝবো? সেজন্য এই একটা বড় ত্রুটি যেটা অনুসৃত হচ্ছে এখনো পর্যন্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে। ডক্টর এম এল সেগাল এটাকেও অত্যন্ত ত্রুটিপূর্ণ অ্যাপ্রোচ তিনি বলেছেন। তাহলে পেশেন্টের কাছে আমি যে কথা বলবো, পেশেন্ট যেভাবে নিজেকে ব্যক্ত করবে, তার ভাষাতেই, তার বলা কথাতেই, সেই শব্দেই আমরা লেখার চেষ্টা করব। তাহলে পেশেন্টের কথা থেকে আমরা কি পেলাম? প্রথমে আমরা দেখার চেষ্টা করব পেশেন্টের মেন্টাল স্টেটটা কি, প্রেজেন্ট মেন্টাল স্টেটটা কি, এর থেকে আমরা বিবেচনা করার চেষ্টা করব। Let us analyze the case with a view to feeling the mental state of the patient and selecting the proper remedy on the basis of PPP. আমরা যেটা করে থাকি, আমরা প্রথমে কেস অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসের অর্থ হচ্ছে যেটা বললাম এর আগে, যে পেশেন্ট তার মেন্টাল স্টেট নিয়ে আসে, চেষ্টা করব পেশেন্টকে ফিল করার চেষ্টা করব, তার মেন্টাল স্টেটটাকে ফিল করার চেষ্টা করব। এবং এর উদ্দেশ্য হচ্ছে যে তার জন্য কি কি রুব্রিক আসবে এবং পিপিপি কি, তার চিপ কনসার্নটা কি, চিপ কমপ্লেইনটা কি, এর ভিতর থেকেই আমরা রুব্রিক করার চেষ্টা করব। সেখান থেকে কিভাবে রুব্রিক করব, পিপিপি কি, প্রেজেন্ট পারসিস্টিং প্রিডোমিনেটিং রুব্রিকটা কি রয়েছে তার ধরার চেষ্টা, এবং অ্যাসোসিয়েটস রুব্রিক গুলো কি রয়েছে ওই পিপিপির সঙ্গে। মূল উদ্দেশ্য তার জন্য একটা প্রপার রেমেডি, অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি এটা সিলেক্ট করা। তাহলে আমরা দেখার চেষ্টা করি the present mental state of the patient. এই পেশেন্টের প্রেজেন্ট মেন্টাল স্টেটটা হচ্ছে অ্যাগনি, ফিজিক্যাল অর ইমোশনাল পেইন।
এই পেশেন্টের ভিতরে তার প্রধান ব্যাপারটি কিন্তু অ্যাগনি, অর্থাৎ তীব্র যন্ত্রণা। কোন আকারে যন্ত্রণা দেখা দিয়েছে? তো যন্ত্রণা হচ্ছে একদিকে দাঁতে এবং মাথায় তীব্র যন্ত্রণা, যার জন্য সে এখানে দেখিয়েছে, ইন্ডিয়াতে দেখিয়েছে, এবং ভালো হওয়ার পরেও আবার দেখা দিয়েছে, এবং বর্তমান সময় খুব তীব্র অবস্থায় রয়েছে। এই তীব্রতার এক্সট্রিম ফিজিক্যাল অর ইমোশনাল পেইন, ফিজিক্যাল হতে পারে অর ইমোশনাল, দুটো কারণে হতে পারে, দুটো দিকে হতে পারে, অথবা ফিজিক্যাল হতে পারে অথবা মেন্টাল হতে পারে। এখানে আমরা পেশেন্টের ভিতরে তার ফিজিক্যাল ব্যাপারটাই পেয়েছি মূলত। The type of feeling and expression of this agony, এই অ্যাগনিটাকে কিভাবে সে ফিল করছে, কিভাবে ব্যক্ত করছে, সে বলছে কি কিভাবে? ডিলুশন ইনজিওরিস বিং, তীব্র যন্ত্রণা, দিন রাত যন্ত্রণা, আর যন্ত্রণার কারণে তার ঘুম নেই, না ঘুমোতে তার শরীরটা ভেঙে গেছে। এই যে যন্ত্রণা এতদিন থেকে একভাবে চলছে, এই একভাবে চলা, এটা কন্টিনিউয়াস যে ফিলিংটা, সেটা ডিলুশন ইনজিওরিস বিং, যেন সে আহত হচ্ছে, বিক্ষত হচ্ছে, এই যে ফিলিংটা, এই কষ্টটি তার ভিতরে বর্তমান সবসময় রয়েছে। সেই জন্যে অ্যাগনিটা ফিল করছে কোন ইসে, ফিলিং এর এক্সপ্রেশনটা কি, তার ফিলিংটা কি? ডিলুশন ইনজিওরিস বিং। নেক্সট, PPP of the case, present persisting and predominating, যে আমরা PPP বলি, সেটা কি আমাদের কাছে কিভাবে ব্যক্ত করলো? এই কষ্ট থেকে নিরসনের যে কথাটা বলেছে, লঙ্গিং রিপোজ ফর ট্রাঙ্কুইলিটি। আপনারা যারা শুনছেন খুব মনোযোগ করে শুনেছেন আশা করি। পেশেন্টের এই কথাটাই ছিল যে দেখুন, আপনার কাছে আমার একটাই কথা, একটাই দাবি, একটাই অনুরোধ, যাতে এই যন্ত্রণা চলে যায়, যন্ত্রণা সেরে যায়, দূর হয়ে যায়, আর আমি যাতে একটু ঘুমোতে পারি সেই ব্যবস্থা করবেন। তার এই আকুতি এটাই ব্যক্ত হয়েছে পিপিপির মাধ্যমে। এটা কেন করে? ওর পিছনে রয়েছে, দিস ইজ দ্য ইফেক্ট। ইফেক্টটা কিসের ইফেক্ট? ওই কজের। কজটা কি? অ্যাগনি। এবং অ্যাগনিটা ব্যক্ত হয়েছে ডিলুশন ইনজিওরিস বিং, যেটা অবিরত চলছে, যন্ত্রণা চলছে, এবং তার নিরসনের জন্যই পেশেন্ট এই আকুতিটা প্রকাশ করেছে, লঙ্গিং রিপোজ ফর ট্রাঙ্কুইলিটি। যেহেতু রিপোজ মিনস রেস্ট, স্লিপ, লঙ্গিং মানে স্ট্রং ডিজায়ার। স্ট্রং ডিজায়ার মানে যেটা খুব ভাবে প্রত্যাশা করছে, খুব ভাবে তার আকাঙ্ক্ষা প্রকাশ করছে পাবার জন্য, সেটা হচ্ছে লঙ্গিং। ওই কথাটা বলেছে, দেখুন আপনার কাছে আমার একটাই অনুরোধ, যাতে এই ব্যথার যন্ত্রণা চলে যায়, আর যাতে আমি একটু সুন্দরভাবে ঘুমাতে পারি সেই ব্যবস্থা করবেন। এই ঘুমের জন্য আকুতি, আর ট্রাঙ্কুইলিটির জন্য আকুতি। ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি। হোয়াট ইজ ট্রাঙ্কুইলিটি? কোয়াইট এন্ড পিসফুল স্টেট। সে তো খুব কষ্টে রয়েছে, যন্ত্রণায় রয়েছে, সেই জন্য এই রুব্রিকটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রুব্রিক, যেটা পিপিপির জন্য নির্ধারণ করা হয়েছে। পেশেন্টের ভিতরে সব থেকে উপরে রয়েছে, সব থেকে বেশি প্রজ্জ্বল ভাবে রয়েছে লঙ্গিং রিপোজ ফর ট্রাঙ্কুইলিটি। মেন্টাল ইমপ্রেশন, যেটা ডক্টরের কাছ থেকে এসছে এবং তার মনে কথার যে ছাপ পড়েছে, সেটা কি? ডিলুশন রং হ্যাজ সাফার্ড। সে মনে করছে ডক্টরের কথার থেকেও, এবং নিজেও সেটা ভাবছে, এটা বলেছে যে আসলে আমি যে আজকে ভুগছি, কষ্ট পাচ্ছি, এটা কারো ইসের জন্য, ভুল সিদ্ধান্তের জন্য, ভুল কাজের জন্য। এই যে আমি যে ভুগছি, এটা ভোগা ঠিক হচ্ছে না, ঠিক হয়নি। কেন ভুগছি? যেমন ডক্টরের কাছে মানুষ কেন যায়? যায় তো ভালো হবার জন্য। এখন ডাক্তারের যদি কোনো ভুল প্রেসক্রিপশন, ভুল নির্দেশনা, ভুল চিকিৎসা, এই কারণে যদি আমি ভুগতে থাকি, তাহলে পেশেন্ট তো সবাই ভাববে যে আমি যে আজকে কষ্ট পাচ্ছি, আজকে যে আমার সমস্যা, এ তো ওনার কারণেই দেখা দিয়েছে। এটা হওয়ার কথা নয় তো। আমি তো গিয়েছি ভালো হওয়ার জন্য, কিন্তু যে ওষুধ দিয়েছে আমাকে, যেভাবে ট্রিটমেন্ট করেছে, এতে আমার ক্ষতি, আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি যে ভুগছি, এই ক্ষতির কারণেই ভুগছি ডাক্তারের। এই কথাটাই তার এখন চিন্তায় আসছে, সেজন্য আমরা রুব্রিক নিয়েছি
নট অ্যাজ ইট শুড বি, অ্যাবনর্মাল, যেটা হওয়ার কথা ছিল না, যেটা সমস্যা সৃষ্টি করেছে। অর্থাৎ দাঁত তুলে ফেলেছে, ইন্ডিয়া থেকে বলেছে দাঁত তোলাটা মোটেই ঠিক হয়নি, এটা দাঁত তুলিয়ে যে সমাধান আসবে এটা নয়, এটা মূলত স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে, তাদের স্নায়ুর, এটা ওষুধেই ঠিক করতে হবে। নেক্সট, আদার ফিলিংস অ্যান্ড অ্যাংজাইটিস, অন্য যে সিমটম গুলো পেশেন্টের ভিতরে পাওয়া গেছে সেটা কি, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, বলেছে কিনা যে না ঘুমোতে আমার এখন শরীরটা ভেঙে গেছে, এই যে ডিলুশন, ইমাসিয়েশন, অর্থাৎ শুকিয়ে গেছে। হোয়াট ইজ ইমাসিয়েশন? থিন অ্যান্ড উইক। পেশেন্টের ভাষা থেকে আমরা, তার এই অনুভূতি থেকে আমরা পেয়েছি, ফিলিং থেকে, যে তার শরীরটার জন্যও তিনি একটা উদ্বিগ্ন, যে না ঘুমোতে শরীরটা ভেঙে গেছে। অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, ডিলুশন, ইমাসিয়েশন। আর এখন তো বাড়িতেই বসা, কোনো কাজকর্ম করতে পারি না, বিজনেস ইনক্যাপাসিটি ফর। What is incapacity? The lack of ability and necessary strength to do something. সেই অবস্থায় তিনি নেই, অ্যাবিলিটিটা নেই। কিসের জন্য? ওই কাজ করার জন্য, কাজ করার ক্ষমতা তার এখন নেই, যেটা তিনি ব্যক্ত করলেন, যে এখন তো বাড়িতেই বসে থাকতে হচ্ছে, কোনো কর্ম করতে পারছি না। অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, বলেছে না একটা মাত্র ছেলে, সে একটা ছোট চাকরি করে, তার উপরে এখন আমার সংসার, সে নিজে তো কোনো কাজ করতে পারছে না, তার উপরে সংসার, সংসার সংক্রান্ত একটি চিন্তা স্বাভাবিকভাবে তার ভিতরে চলে আসে। এবং ছেলেটার প্রতিও একটি তার মমত্ব বোধ থেকে, সহানুভূতি বোধ থেকে একটি চিন্তাও চলে আসে, যে একটা মাত্র ছেলে ছোট একটা চাকরি করে, এখন তার উপরই সংসার। অর্থাৎ সে এখন পেশেন্টের, ছেলের যে অনুভূতি, যে কষ্টের অনুভূতি, সে নিজেও ফিল করছে। এই যে কষ্টের অনুভূতি ফিল করা, আসলে এটা সিম্প্যাথি থেকে আসে না, এটা মূলত আসে ইমপ্যাথি থেকে। ইমপ্যাথি ব্যাপারটা, the ability to imagine and share others person's feelings, experience, etc. এটা কিসের থেকে কেন হলো? যে বাবা স্নেহশীল, তার মূল কারণ এই স্নেহ থেকেই তার এই মমত্ব বোধটি চলে আসে, এই কষ্ট বোধটি চলে আসে, যে আমি তো কিছু করতে পারছি না কোনো কাজ, ছেলেটা একটি ছোট চাকরি করে, তার উপরে এখন সংসার, অর্থাৎ সংসারের সব দায়িত্ব, সব বোঝা ছেলের পরে। এই যে একটি কষ্টবোধ, অর্থাৎ ছেলের কষ্ট হচ্ছে, এই কষ্ট বোধ সে নিজে ফিল করছে, দিস ইজ, এবং বোধ করছে কিসের কারণে? স্নেহের কারণে, যেহেতু সন্তানের সঙ্গে তার বড় সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, সেই জন্য মূলত এই ব্যাপারটি চলে আসছে, এই জন্য আমরা এই রুব্রিকটাকে নিয়েছি। নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি অফ দি ফিলিং অফ দি চিপ কমপ্লেন্ট। চিপ কমপ্লেন্টটা কি? চিপ কমপ্লেন্ট হচ্ছে তীব্র যন্ত্রণা, মাথা এবং দাঁতের তীব্র যন্ত্রণা। এই তীব্র তাকে প্রকাশ করেছে কয়েকটি জায়গা, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। পেশেন্ট বলেছে তীব্র যন্ত্রণা। যদি কোনো পেশেন্ট তার রোগ সমস্যাটাকে, রোগ যন্ত্রণাটাকে এই ভাষায় ব্যক্ত করে, খুবই তীব্র, মারাত্মক, তাহলে যে রুব্রিকটা আসবে সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। হোয়াট ইজ এক্সট্রাভ্যাগেন্স? ইউজিং মোর অফ সামথিং। এই ফিলিং থেকে আমরা এই রুব্রিকটাকে নিয়েছি। পেশেন্ট যদি তার রোগ সংক্রান্ত বিষয়, রোগের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে যদি এই জাতীয় শব্দ ব্যবহার করে, তীব্র, মারাত্মক, খুব, তখন আমরা এই রুব্রিকটাকে আমরা ব্যবহার করছি বর্তমানে এক্সট্রাভ্যাগেন্স। অর্থাৎ এই একটা ফিলিং, অর্থাৎ অতিরিক্ত, মারাত্মক, বেশি, খুবই, এই শব্দ পেশেন্টের ভিতরেও আমরা তার কথা থেকে পেয়েছি, তীব্র যন্ত্রণা। এখন তো তীব্র যন্ত্রণা, মুড অফ অ্যাপিলিং, আমার কাছে কিভাবে তিনি এর নিরসনের কথা চেয়েছেন। এখন আপনার কাছে একটাই অনুরোধ, এই যে অনুরোধের কথা বলেছে, সেই জন্য আমরা নিয়েছি প্রেম। এই অবস্থা থেকে যাতে এই যন্ত্রণা দূর হয় সেই ব্যবস্থা করবেন, আর যাতে ঘুমোতে পারি।
আপনি আপিল করলেন আমাদের কাছে, অ্যাপিলিংটা এইভাবে ছিল। সেই জন্য এখান থেকে আমরা দুটো রুব্রিক নিয়েছি, প্রেইং, ক্যারিড ডিজায়ার টু বি। ক্যারিড ডিজায়ার টু বি আপনারা জানেন, এর আগে আমরা ব্যক্ত করেছি, ডক্টর অসীম রায়ও এই রুব্রিকটাকে ব্যক্ত করেছেন এর আগের এক কেসে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমিও বলেছি। ক্যারিড মানে বাহিত হওয়া, কেউ তাকে খারাপ জায়গা থেকে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে ইচ্ছা, যে আমাকে বয়ে নিয়ে যাক খারাপ জায়গা থেকে ভালো জায়গায়, পেশেন্টের বক্তব্য থেকে আমরা পেয়েছি তার এই কথার ভিতরে রয়েছে এই যন্ত্রণা যাতে দূর হয় আর যাতে আমি একটু ঘুমাতে পারি সেই ব্যবস্থা করুন। এই যে সেই ব্যবস্থা করুন অর্থাৎ আপনি ওষুধের মাধ্যমে, আপনার প্রচেষ্টার মাধ্যমে এই খারাপ জায়গা থেকে আপনি একটা আমাকে ভালো জায়গায় নিয়ে যান। সেই জন্য আমরা রুব্রিকটাকে নিয়েছি প্রেইং আর হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি। মুড অফ এক্সপ্রেশন, কিভাবে সে কোন ধরনের কোন ধারায় তার এক্সপ্রেশনটাকে ব্যক্ত করেছে আপনারা লক্ষ্য করেছেন। আমার সামান্য মাত্র দুটো কি তিনটা মাত্র প্রশ্ন ছিল, পেশেন্ট কিন্তু তার সমস্ত কথা নিজের থেকেই ব্যক্ত করেছে। যখন আমরা পেশেন্ট দেখি নিজের থেকে তার সমস্ত কথাগুলো, তার ইনফরমেশনটা গুলো নিজের থেকে বলে, উইলিংলি বলে, স্বতঃস্ফূর্ত ভাবে বলে, তখন আমরা যে রুব্রিকটা নিই সেটা হচ্ছে কমিউনিকেটিভ। হোয়াট ইজ কমিউনিকেটিভ? রেডি অ্যান্ড উইলিং টু টক অ্যান্ড গিভ ইনফরমেশন। তার এই যে ভালো হওয়ারও ব্যাপারটি সে নিজের থেকে বলেছে, এখন আমার প্রশ্ন করতে হয়নি এখন আপনি কি চাচ্ছেন, আপনার কি চায় মন, অথবা কোথায় কোথায় দেখিয়েছেন, কি বলেছে তারা, কোনো প্রশ্ন করতে হয়নি। আপনারা লক্ষ্য করেছেন পেশেন্ট কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে তার কোথায় কিভাবে চিকিৎসা শুরু হলো, কার কাছে গিয়েছিল, তারা কি বলেছে, কি চিকিৎসা করেছে, ইন ডিটেইলস সে ইলাবোরেটলি আমাদের কাছে ব্যক্ত করেছে একেবারে শুরু থেকে শেষ অবধি। সেই জন্য আমরা রুব্রিকটা নিয়েছি কমিউনিকেটিভ। আর রোগ সংক্রান্ত বিষয়ে তার অভিমতটা কি, অপিনিয়ন অ্যাবাউট রিকভারি, তার অভিমতটা কি আরোগ্য সংক্রান্ত বিষয়, অর্থাৎ সে ভালো হতে পারবে কি পারবে না, এই অভিমতটাকে সে কিভাবে ব্যক্ত করেছে। সে ব্যক্ত করেছে হোপফুল। ওরা বলেছে এখন আমার মন বলে আমি সুস্থ হব। দিস ইজ হোপফুল। এ পারসন হু হোপস টু সাকসিড এট সামথিং, এ ফিলিং অফ হোপ। আমরা এই কারণে পেশেন্টের ভিতরে এই কথা থেকে পেয়েছি, যদিও সে খুব যন্ত্রণায় রয়েছে, খুব কষ্ট পাচ্ছেন, ঘুম হচ্ছে না এবং তীব্র যন্ত্রণা দিন রাত, তবুও তার মন বলছে এখনো যে সে ভালো হবে। এই জন্য আমরা রুব্রিকটি নিয়েছি হোপফুল। নেক্সট হচ্ছে লজিক্যাল কনসেপশন। সে কিভাবে তার কনসেপশনটাকে ব্যক্ত করলেন। লজিক্যাল কনসেপশন কোথায় আমরা পেলাম, যে দেখুন আমরা তো রোগী আর আপনারা ডাক্তার, আপনারা যা বলেন সেটাই তো আমাদের শোনা উচিত, আমরা তো চাই ভালো হতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে পেশেন্ট এই কথাটা বলেছিল। এটা কি, দিস ইজ অবজেক্টিভ রিজনেবল। সে একটি যুক্তি দিয়ে কথা বলেছে যেটা আপনিও মানবেন, যে শুনবে সেও গ্রহণ করবে। যেহেতু আমরা তো রোগী, আমরা তো আমাদের উচিত তো আপনাদের ডাক্তারদের কথা শোনা। অর্থাৎ যখন পেশেন্ট খুব যন্ত্রণায় ছিল দাঁতের, তখন এই দেশের একজন ডেন্টিস্ট তিনি এক্সরে করে দেখিয়েছেন এবং তাকে পরামর্শ দিয়েছেন দুটো দাঁতের সমস্যা, এটা যদি দাঁত তুলে ফেলা হয় তাহলে আপনার যন্ত্রণা চলে যাবে, আপনি সুস্থ হবেন। যন্ত্রণার জন্য কিন্তু পেশেন্ট রাজি হয়েছে, ডাক্তারের কে বলেছে হ্যাঁ তাহলে যন্ত্রণা যদি চলে যায়, সেরে যায়, তাহলে দাঁত তুলে ফেলুন। দাঁত তুলে ফেলার পরে সে কিন্তু ভালো বোধ করেছিল, কিন্তু কিছুদিন পরে আবার তীব্র আকারে যন্ত্রণা ফিরে আসে। তখন তিনি আবারও এক্সরে করিয়ে বললেন যে উপর দাঁতে একটা সমস্যা দেখা দিয়েছে, ও একটা তুলে ফেললে মনে হয় সম্পূর্ণ সেরে যাবে, আশা করি আমি, এমন কথা বলেছিলেন। সেই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন, যখন ইন্ডিয়ান ডাক্তার বললেন, ভারতীয় চিকিৎসক বললেন তার পরীক্ষা নিরীক্ষার পরে রিপোর্ট পেয়ে যে আপনার দাঁত তোলা আদৌ ঠিক হয়নি, এটা মূলত সমস্যা নার্ভ, এটা সমাধান নয় ওই দাঁত তুলে ফেলানোটা আপনার ডিজিজের,
তখন তিনি বলছিলেন নট অ্যাজ ইট শুড বি, অ্যাবনর্মাল, যেটা হওয়ার কথা ছিল না, যেটা সমস্যা সৃষ্টি করেছে। অর্থাৎ দাঁত তুলে ফেলেছে, ইন্ডিয়া থেকে বলেছে দাঁত তোলাটা মোটেই ঠিক হয়নি, এটা দাঁত তুলিয়ে যে সমাধান আসবে এটা নয়, এটা মূলত স্নায়ুর সমস্যা দেখা দিয়েছে, তাদের স্নায়ুর, এটা ওষুধেই ঠিক করতে হবে। নেক্সট, আদার ফিলিংস অ্যান্ড অ্যাংজাইটিস, অন্য যে সিমটম গুলো পেশেন্টের ভিতরে পাওয়া গেছে সেটা কি? অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, বলেছে কিনা যে না ঘুমোতে না ঘুমোতে আমার এখন শরীরটা ভেঙে গেছে, এই যে ডিলুশন, ইমাসিয়েশন, অর্থাৎ শুকিয়ে গেছে। হোয়াট ইজ ইমাসিয়েশন? থিন অ্যান্ড উইক। পেশেন্টের ভাষা থেকে আমরা, তার এই অনুভূতি থেকে আমরা পেয়েছি, ফিলিং থেকে, যে তার শরীরটার জন্যও তিনি একটা উদ্বিগ্ন, যে না ঘুমোতে না ঘুমোতে শরীরটা ভেঙে গেছে। অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট, ডিলুশন, ইমাসিয়েশন। আর এখন তো বাড়িতেই বসা, কোনো কাজকর্ম করতে পারি না, বিজনেস ইনক্যাপাসিটি ফর। What is incapacity? The lack of ability and necessary strength to do something. সেই অবস্থায় তিনি নেই, অ্যাবিলিটিটা নেই। কিসের জন্য? ওই কাজ করার জন্য, কাজ করার ক্ষমতা তার এখন নেই, যেটা তিনি ব্যক্ত করলেন যে এখন তো বাড়িতেই বসে থাকতে হচ্ছে, কোনো কাজ কর্ম করতে পারছি না। অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট হিজ, বলেছে না একটা মাত্র ছেলে, সে একটা ছোট চাকরি করে, তার উপরে এখন আমার সংসার, সে নিজে তো কোনো কাজ করতে পারছে না, তার উপরে সংসার। সংসার সংক্রান্ত একটি চিন্তা স্বাভাবিকভাবে তার ভিতরে চলে আসে, এবং ছেলেটার প্রতিও একটি তার মমত্ব বোধ থেকে, সহানুভূতি বোধ থেকে একটি চিন্তাও চলে আসে যে একটা মাত্র ছেলে ছোট একটা চাকরি করে, এখন তার উপরই সংসার। অর্থাৎ সে এখন পেশেন্টের, ছেলের যে অনুভূতি, যে কষ্টের অনুভূতি, সে নিজেও ফিল করছে। এই যে কষ্টের অনুভূতি ফিল করা, আসলে এটা সিম্প্যাথি থেকে আসে না, এটা মূলত আসে ইমপ্যাথি থেকে। ইমপ্যাথি ব্যাপারটা, the ability to imagine and share others person's feelings, experience, etc. এটা কিসের থেকে কেন হলো? যে বাবা স্নেহশীল, তার মূল কারণ এই স্নেহ থেকেই তার এই মমত্ব বোধটি চলে আসে, এই কষ্ট বোধটি চলে আসে, যে আমি তো কিছু করতে পারছি না কোনো কাজ, ছেলেটা একটি ছোট চাকরি করে, তার উপরে এখন সংসার, অর্থাৎ সংসারের সব দায়িত্ব, সব বোঝা ছেলের পরে। এই যে একটি কষ্টবোধ, অর্থাৎ ছেলের কষ্ট হচ্ছে, এই কষ্ট বোধ সে নিজে ফিল করছে, দিস ইজ, এবং বোধ করছে কিসের কারণে? স্নেহের কারণে, যেহেতু সন্তানের সঙ্গে তার বড় সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, সেই জন্য মূলত এই ব্যাপারটি চলে আসছে। এই জন্য আমরা এই রুব্রিকটাকে নিয়েছি। নেক্সট হচ্ছে ইন্টেন্সিটি অফ দি ফিলিং অফ দি চিপ কমপ্লেন্ট। চিপ কমপ্লেন্টটা কি? চিপ কমপ্লেন্ট হচ্ছে তীব্র যন্ত্রণা, মাথা এবং দাঁতের তীব্র যন্ত্রণা। এই তীব্র তাকে প্রকাশ করেছে কয়েকটি জায়গা, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। পেশেন্ট বলেছে তীব্র যন্ত্রণা। যদি কোনো পেশেন্ট তার রোগ সমস্যাটাকে, রোগ যন্ত্রণাটাকে এই ভাষায় ব্যক্ত করে, খুবই তীব্র, মারাত্মক, তাহলে যে রুব্রিকটা আসবে সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্স। হোয়াট ইজ এক্সট্রাভ্যাগেন্স? ইউজিং মোর অফ সামথিং। এই ফিলিং থেকে আমরা এই রুব্রিকটাকে নিয়েছি। পেশেন্ট যদি তার রোগ সংক্রান্ত বিষয়, রোগের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে যদি এই জাতীয় শব্দ ব্যবহার করে, তীব্র, মারাত্মক, খুব, তখন আমরা এই রুব্রিকটাকে আমরা ব্যবহার করছি বর্তমানে এক্সট্রাভ্যাগেন্স। অর্থাৎ এই একটা ফিলিং, অর্থাৎ অতিরিক্ত, মারাত্মক, বেশি, খুবই, এই শব্দ পেশেন্টের ভিতরেও আমরা তার কথা থেকে পেয়েছি। তীব্র যন্ত্রণা, এখন তীব্র যন্ত্রণা। মুড অফ অ্যাপিলিং, আমার কাছে কিভাবে তিনি এর নিরসনের কথা চেয়েছেন। এখন আপনার কাছে একটাই অনুরোধ, এই যে অনুরোধের কথা বলেছে, সেই জন্য আমরা নিয়েছি প্রেম। এই অবস্থা থেকে যাতে এই যন্ত্রণা দূর হয় সেই ব্যবস্থা করবেন,
আর যাতে ঘুমোতে পারি, অথচ যে কি করলে কি হবে, তাহলে তো ডাক্তারের প্রয়োজন আসতো না। আমাদের তো নির্ভর করতে হয়, পেশেন্টের নির্ভর করতে হয় ডাক্তারের পরে, তার অভিমতের পরে, তার চিন্তা চেতনার পরে। সেই কথাটাই খুব যুক্তিযুক্ত কথা যেটা পেশেন্ট কথার ভিতরে ব্যক্ত করেছে। ওষুধ আপনার সামনেই চলে এসছে, পেশেন্টকে দেওয়া হয়েছিল সালফার, প্রথমে 6 দেবার পরে পেশেন্ট এসে বললেন যে 75% আমি সুস্থ বোধ করছি। এই কেস যখন আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা চলে যাবে, আবার আমরা মাস্ক মুক্ত বিশ্ব ফিরে পাবো এবং স্বতঃস্ফূর্ত ভাবে আমরা কেস উপস্থাপন করতে পারবো ভিডিওর মাধ্যমে আমাদের সেমিনারে, তখন পেশেন্টের কথার থেকে, তার মুখ থেকে যখন আমরা শুনবেন যে কিভাবে পেশেন্ট এসে তার প্রথম রিপোর্টটা দিয়েছে, আমাদের সব রেকর্ড রয়েছে, পেশেন্ট এসে বলল তার কথাতে যে 75% আমি এখন সুস্থ বোধ করছি, যন্ত্রণা কমে গেছে, আমার ভালো লাগছে, ঘুমোতে পারছি, কত তৃপ্তির ঘুম। এটা 1 মাস চলার পরেই আমরা 6 দেবার পরে আমরা তাকে স্যাকল্যাক দিয়েছি। স্যাকল্যাক দেবার পরে যন্ত্রণা আবার কিন্তু 1 মাস পরে আবার চলে আসছে, কিন্তু তীব্র না, সহ তার সহ্যের ভিতরেই কিন্তু আবার দেখা দিয়েছে। সেই কারণে তাকে 12 দেওয়া হয়েছে 2 মাস পরে গিয়ে। 12 দেবার পরে এখনো পর্যন্ত তার রিপোর্ট রয়েছে, তিনি সুস্থ বোধ করছেন এবং ভালো আছেন, দিন দিন উত্তর সব দিক থেকে ভালো হচ্ছে। তার ঘুম, তার যন্ত্রণা, তার শারীরিক যে সমস্যাগুলো লাগছিল, খুব হালকা হয়ে গিয়েছিল, শরীরটা ভেঙে গিয়েছিল, সেইগুলো রিকভারি হচ্ছে। পেশেন্ট এখন মানে ভালোর পথেই রয়েছেন, আরোগ্যের পথে রয়েছেন এবং খুব তিনি এমনিতেই আশাবাদী ছিলেন। আমরাও আশাবাদী তার আরোগ্য দেখে, আরোগ্যের গতি দেখে, যে অচিরেই তিনি সম্পূর্ণ সুস্থ হবেন। আমরা খুব আশাবাদী। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আজকের আমার উপস্থাপনা এবং সঙ্গে বিশ্লেষণ। যদি সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থেকে থাকে, আমি আবার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি এখানে যে একটু লেট হয়ে গেছে, লেট হয়ে যাওয়ার পরে মাঝখানে আসছি। আপনার প্রেজেন্টেশনটার ভিতরে যে জিনিসগুলো পিপিটির বাইরে উল্লেখ করছেন, একটা ছিল সম্ভবত মোড অফ এক্সপ্রেশন, আর একটা হলো ওপিনিয়ন অ্যাবাউট রিকভারি, লজিক্যাল কনসেপশন। এই জিনিসগুলো আমি এই প্রথম আপনার লেকচারেই শুনলাম, আর কেউ এই ব্যাখ্যায় আছে না। তো মাঝখানে হয়তো আপনি কিছু বলে ফেলছেন, আমি লেট করার জন্য বুঝতে পারি না। তারপরে যদি সংক্ষেপে বলতেন লজিক্যাল কনসেপশন গুলো, ওপিনিয়ন অ্যাবাউট রিকভারি, পেশেন্টের কাছ থেকে আমরা কোন কোন ধরনের রুব্রিক পেলাম, জাস্ট তার একটা শিরোনাম করা হয়েছে, তার রোগ সংক্রান্ত বিষয়ে তার অভিমতটা কি, ঠিক আছে। তার আর যদি প্রথম থেকে আপনি দেখে থাকেন তাহলে রয়েছে পিপিপিটা কি, তার এটা চিপ কনসার্টটা কি, এবং চিপ কমপ্লেন সংক্রান্ত তার ইন্টেন্সিটিটা কি, সে কিভাবে ব্যক্ত করেছে, সমস্ত কিছু শিরোনাম রয়েছে প্রত্যেকটা রুব্রিকের। কোন কোন অ্যাঙ্গেল থেকে, কোন কোন জায়গা থেকে সেটা ব্যক্ত করলো। এইভাবে যদি আপনি কেস বিশ্লেষণ করেন তাহলে আপনার নিজের কাছে ভালো লাগবে, যেহেতু আপনার কাছে তখন পরিষ্কার হবে, এবং যাকে আপনি বোঝাবেন তার ব্যাপারটাও কিন্তু খুব সহজেই তিনি বুঝে নিতে পারবেন। হ্যাঁ দাদা, সরি, আমি ওই যে মাঝখানে জয়েন করার জন্য আপনার আগের লেকচার না শোনাই আমি এই জায়গাটা একটু মিস করে গেছি। যাই হোক, আমি বলতেছি যে এই যে শিরোনামগুলো, টাইটেল গুলো, রুব্রিকের টাইটেল আমরা এইভাবে কারো দেখি নাই, আপনিই প্রথমে দিলেন। আশা করতেছি আমি পরের মিটিং গুলোতে আর একটু ক্লিয়ার হব। আমি খুব জরুরি একটা কাজের জন্য লেট হয়ে গেছিল। আচ্ছা, আপনি চালিয়ে যান, আমার বোঝা হয়েছে। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ দাদা, একেবারেই মানে আজকের কেসটা একটু এক্সেপশনাল আমার কাছে মনে হলো এই কারণে যে রুব্রিক গুলো আমরা আপনারা সিলেকশন করেন, আমরা
কম বেশি জানি এ ব্যাপারে। কিন্তু বিশেষ করে আমরা যারা একটু পুরনো তাদের জন্য আরো খুব মজা লেগেছে একটা বিষয়, এবং পরবর্তীতে আশা করি এরকম করে দিলে আমাদের আরো বুঝতে আরো বেশি সুবিধা হবে। আর একটা জিনিস আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বলুন এই রোগ বলুন। তীব্র যন্ত্রণা ছিল, কারণ আপনি প্রথম দিলেন তাকে 6, যদি আমি এই রোগীকে 30 দিতাম বা 200 দিতাম বা 30 চেয়ে 6 দেওয়াতে আমাদের কি সুবিধা হলো? মানে যন্ত্রণা যত তীব্র হবে তত কি আমাদের পাওয়ারটা কম দিতে হবে এরকম? কারণ একদিন না, অসুবিধা। প্যাথোলজিক্যাল ব্যাপারটি যেখানে অ্যাকুইট রয়েছে, খুব অ্যাডভান্সড রয়েছে, সেখানে খুব লো পটেন্সি থেকে শুরু করতে হবে। হ্যাঁ, ভালো। ও সেইটা আর কি। আচ্ছা দাদা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাকে। স্যার নমস্কার। হ্যাঁ, নমস্কার। স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। স্যার অনেকদিন পরে ক্লাসে আসলাম, সুযোগ পাই না স্যার। আমার এখানে এই না, বিদ্যুতের ক্লাস কিছু কাজ ছিল তো স্যার। মাঝে বন্ধ ছিল 1.5 মাসের মতো। আপনার ও কোনো আচ্ছা, তাই মিস করেননি, কোনো সমস্যা নেই। আগামী আমরা 15 দিন পরে আবার ক্লাস শুরু করব। তখন হয়তো চেঞ্জ হতে পারে এই ডেটটা, আমাদের ডেটা চেঞ্জ হতে পারে। জি স্যার। হ্যাঁ, যেটা স্যার, বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার হবার সম্ভাবনা রয়েছে এখনো। সেটা জি আলোচনা সাপেক্ষে আমরা ঠিক করব। জি স্যার। স্যার বলছি কি অ্যাগনি আর অ্যাঙ্গুইশ স্যার, অ্যাঙ্গুইশ আর অ্যাগনি, তাই এটার ভিতরে কতটুকু পার্থক্য আছে স্যার? পার্থক্য একটু আছে। জি স্যার, একটু বলেন কাইন্ডলি। অ্যাঙ্গুইশটা মোর মোর মেন্টাল দেন ফিজিক্যাল। মোর মেন্টাল জেন ফিজিক্যাল অ্যাঙ্গুইশ। হ্যাঁ, লেস আর ফিজিক্যাল। agony স্যার? আর অ্যাগনি বোথ ওই মেন্টাল এন্ড ফিজিক্যাল। মানে দুটাই, মানে অ্যাঙ্গুইশ হ্যাঁ, ডিকশনারিতে আমার হাতেই রয়েছে অক্সফোর্ড লার্নার্স থেচারাস। জি এতে এইভাবে ব্যক্ত করেছে, জি অ্যাগনি এবং অ্যাঙ্গুইশের ভিতরে এইভাবে ব্যক্ত হয়েছে, জি এক্সট্রিম ফিজিক্যাল অর ইমোশনাল পেইন। জি আর অ্যাঙ্গুইশের জায়গাটায় ব্যক্ত হয়েছে কিন্তু দ্যাট ইজ ইমোশনাল পেইন, সিভিয়ার ইমোশনাল পেইন। জি 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 স্যার, সিনথেসিসে অ্যাগনি আছে যে বিফোর ডেথ। ওই জন্য একটু ভাগ করা হয়েছে, একটু সমস্যা জি হয়েছে। যেমন যেমন হার্ট ইনজুরি এক জি জিনিস নয়, হার্ট এবং ইনজুরি যেমন এক জিনিস নয়, জি আঘাত পাওয়া এবং থেতলে যাওয়া, ক্ষত বিক্ষত হওয়া এক জিনিস না, দুটোতেই আঘাত থেকে ঘটতে পারে। সেজন্য একটার পরিবর্তে একটা যদি আমাদের রেপার্টরিতে সেইভাবে রয়েছে, ফেয়ার অফ বিং হার্ট, ফেয়ার অফ বিং ইনজিওর্ড, এই রেপার্টরিতে একটু সমস্যা হয়েছে, কিন্তু ওই একই অর্থে নিয়েছে, কিন্তু আসলে মূল অর্থে এক না, একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। জি স্যার, তবে আজকের রুব্রিক গুলো এবং মানে স্যার এক্সেপশনাল স্যার। আসলে আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। এবং অসীম স্যারের ক্লাসটাও স্যার, অরামের যে ক্লাস, নতুন যে রুব্রিক গুলো এসেছে স্যার, স্যার এবং কি বলবো আপনাদের, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না স্যার। আমাদের জন্য আশীর্বাদ রাখবেন স্যার, আর খেয়াল রাখবেন আমার দিকে। ধন্যবাদ না দিলেও বড় হচ্ছি না, আর ধন্যবাদ দিলেও ছোট হচ্ছি না, যতটুকু আছে ততটুকুই থাকবো, আর বাড়া কমা নেই, বোঝা গেল। দাদা আদাব। ভালো থাকবেন। স্যার, স্যার ভালো আছেন? জি দাদা ভালো আছেন। ওই আমার একটু দেরি হয়ে গেল, আমি একটু বাইরে ছিলাম। হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি যে আপনার ওই যে আমাদের যে রবিন মার্ফিতে আছে অ্যাগনি, আর অন্য রিপার্টরিতে আছে অ্যাঙ্গুইশ। হ্যাঁ, ওই এই তো জন্য এক অর্থে দিয়েছে, কিন্তু ডিকশনারিতে মূলত এক অর্থে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রাইট, একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যদি অ্যাগনিতে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোই আছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগোনিতে। আচ্ছা, তো ঠিক আছে। আজকের আলোচনা তো আরো সমৃদ্ধ হলো আমার মনে হয়, কারণ হচ্ছে যে আমরা
মানে কোন স্টেট থেকে কি কি রুব্রিক নিয়েছে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারবেন। বাবা জয়দেব, তুমি অংশগ্রহণ করেছো, খুব ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের মাঝে আছেন, আমাদের ভালো লাগে। থাকাতে আমাদের আনন্দ, সেইটাই। একজন ধর্মীয় ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেলাম, এটা আমাদের জন্য আনন্দ। সেইটাই সেইটাই। রাইট, আর আর কারো কিছু আছে কিনা বলার? যাতে এগুলো পেয়ে আমরা আসলে খুব ঋদ্ধ হচ্ছি, এটা আর কি। তো যাই হোক, আপনারা কন্টিনিউ করে যাবেন, একটু কষ্ট হলো আপনাদের, যেন আমরা প্রতি 15 দিন অন্তর ক্লাসটা অন্তত পাই আর কি। এর নতুন নতুন কেস নিয়ে সেটাই আসবে। সেটাই, আমরা সেটাই চেষ্টা করব। সেটা না? আশা করি আপনারা সবাই যারা আজকে পার্টিসিপেট করেছেন নেক্সট টাইমেও সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করবেন, এবং যারা আপনাদের বন্ধুরা আছে চিকিৎসক বন্ধুরা তাদেরকেও আপনারা এই ইনফরমেশনটা জানিয়ে দেবেন। কারণ আপনাদের উপস্থিতি, আপনাদের অনুপ্রেরণা আমাদের পাথেও আর কি। আমরাও খুব অনুপ্রাণিত হই আপনাদের খুব সমৃদ্ধ ইসের থেকে, দ্যাট ইজ সাজেশন থেকে। সবচেয়ে মজা লাগে কি, এই যে রোগীর যে এক্সপ্রেশন গুলো আমরা সারা জীবন ধরে শুনেছি, কিন্তু কখনো এটাকে কাজে লাগাইনি যে এত সহজে এটা কাজে লাগানো যায়। আমাদের রেপার্টরিতে আছে, এই জিনিসটা একেবারে নেগলেক্টেড পড়েছে বছরের পর বছর। সেটাই আজকে যে কথাটা বলছিলাম, ডক্টর এম এল সেগালের যদি আবির্ভাব না ঘটতো হোমিওপ্যাথিতে, তাহলে হোমিওপ্যাথির এই এই যে চোখটা আমাদের উন্মোচন হতো না, আমরা খুলতো না। পেশেন্টের কথা আমরা ওইভাবেই নিতাম, যেহেতু অ্যাজ আওয়ার টিচার সো আওয়ার স্টুডেন্টস। আমরা যে জ্ঞান তাদের কাছ থেকে আমরা ছোট করছি না, আমাদের সবার কাছে আমাদের শ্রদ্ধা রয়েছে সমান। সবাই তার দৃষ্টি থেকে, সবাই তার শিক্ষা থেকে মানুষের উপকার করার চেষ্টা করছেন, যেটা পেরেছেন সেটাই পেয়েছেন। আমরা এই একটি নবধারা, এতে যদি আমরা আরো বেশি মানুষের সহায়তা করতে পারি, আরোগ্য দান করতে পারি, কাজে আসতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, সেইটাই আমাদের প্রধান বিষয়। ধন্যবাদ দাদা। স্যার, জি, যদি আর কারো কিছু না থাকে, মজ্জেম ভাই কি যোগদান করতে পেরেছিলেন আজকে? মজেম ভাই না, মনে হয় নেই। যদি না হয় স্যার আপনি বক্তব্য দিয়ে শেষ করবেন কিনা, যদি আর কারো কোনো প্রশ্ন না থেকে থাকে। ধন্যবাদ। আজকে যারা আমাদের এই সেশনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের দুইজন শিক্ষা গুরু আমাদের তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমাদের সাথে শেয়ার করলেন আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, এবং তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই। আমরা সত্যি এম এল সেগালের এই যে মহাগুরুর যে অবদান, এটা আমরা এখন যারা একটু আস্তে আস্তে কিছু শেখার চেষ্টা করছি তারা অবশ্যই বুঝতে পারছি। কারণ আমি নিজেও এক বেলেডোনা পড়ে 7 নাম্বার বইটা পড়ে আমার মনে হয় যে 2 মাসের মধ্যে আমি প্রায় 5-6টা রোগী বেলেডোনা দিয়ে আল্লাহ রহমতে আরোগ্য লাভ করেছি। সেই জন্য যে এক্সপ্রেশন গুলো আমরা পেতাম না, জানতাম না, সেগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে জানতে পেরেছি এবং ব্যবহার করতে পারছি। তো যেটা একটা অসম্ভব ছিল হোমিওপ্যাথিতে, তো সেটা আমাদের কাছে একটা দিব্য আলোকের মতো সত্য, এবং এটা আমরা প্রমাণ করতে পারবো। এবং আসলে আমি এম এল সেগাল মহোদয়ের এই বইগুলা যখন পড়ি তখন আমি দেখলাম যে আসলে যদি না পড়া হয়, সিরিজ যদি না পড়ায়, তাহলে অনেক কিছু আমরা জানতে পারি। যেমন 1 নাম্বার 2 নাম্বার বইতে যেভাবে ওষুধ কখন দেব কখন দেব না, কতদূর ধৈর্য ধারণ করবো, রুগীকে কতদিন আমরা রাসিব দেব, এগুলো এমন ভাবে মানে হাতে কলমে শিখিয়ে দেওয়ার মতো উনি ব্যক্ত করেছেন। ওই ছোট্ট বই, কিন্তু জ্ঞানের পরিধি অনেক বড় আমার কাছে। এবং আমাদের যারা শিক্ষা দিচ্ছেন, ডাক্তার অসীম রায় এবং বিশেষ করে
প্রধান আলোচক আমাদের ডক্টর দেবাশিস রানা, তাদের এই পরিশ্রম সার্থক হোক, সফল হোক। আমাদের মাঝে যদি জ্ঞান আমরা অর্জন করতে পারি তাহলেই তাদের প্রচেষ্টা সার্থক হবে। তো আমরা আপ্রাণ চেষ্টা করব, সময় এবং শ্রম মেধা ব্যয় করব, যাতে করে আমরা এই বিদ্যাটাকে আরো অর্জন করতে পারি এবং উত্তরোত্তর সমৃদ্ধি আমাদেরও হয়। তো এই আশাবাদ ব্যক্ত করি, আর সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনার এই পর্ব আজকের মতো সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।